বাংলাদেশ রাষ্ট্র সাউথ এশিয়াতে এমন একটি জায়গায় যাবে ভবিষ্যতে, ইনশাআল্লাহ আমরা সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। নট অনলি সাউথ এশিয়া, বিশ্ব মঞ্চে। কারণ আমরা বিশ্বাস পাচ্ছি আমাদের নেপাল, পাকিস্তান, মালয়েশিয়া, তারপরে সিঙ্গাপুর, আমাদের যে সাউথ এশিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে বা ইস্ট ওয়েস্টের যে একটি লড়াই রয়েছে, সেখানে অনেক দেশের থেকে আমাদের সাথে স্টুডেন্টরা কানেক্টেড হয়ে যোগাযোগ করছে। কিভাবে আমরা আন্দোলনটা করেছি তারা আমাদেরকে ইনভাইট করতেছে। বাংলাদেশের 18 কোটি জনতা দ্বারা দেশে এবং বিদেশে বসবাস করছেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আমাদের আগামীর বাংলাদেশের যে লড়াইটা রয়েছে সেটা হলো একটি নতুন সংবিধানের লড়াই। এই নতুন সংবিধান লড়াইয়ের মধ্য দিয়ে সাথে সাথে আমরা বর্তমান যে নির্বাচন প্রক্রিয়া আছে সেটাকে অস্বীকার করি না। নির্বাচন পার্লামেন্টারি ইলেকশনও হতে পারে, সাথে সাথে গণপরিষদ ইলেকশনও হতে পারে। পার্লামেন্ট সভা প্রতিনিয়ত লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে বাংলাদেশের যে বিদ্যমান আইন রয়েছে ইন্টারন্যাশনালের সাথে অ্যাকর্ডগুলোর সাথে সংযোজন এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের যে নিরাপত্তা রয়েছে এবং প্রতিনিয়ত যে কার্যাবলী রয়েছে সেগুলো সম্পাদন করবে। সাথে সাথে গণপরিষদে যারা থাকবেন তারা জনগণের সাথে কানেকশন বিল্ডিং করে একটি নতুন সংবিধান প্রণয়ন করবেন। ওই সংবিধানটা যখন প্রণয়ন হবে, প্রণয়ন শেষে এই সংবিধানে ওই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে তাদের রুলস অফ গেমস নির্ধারিত হবে এবং সেটা অনুযায়ী আগামীর বাংলাদেশ চলবে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আমরা না যেতে পারি তাহলে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই। যদি আমরা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে না পারি, আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ ফরেন ইন্টারভেনশন এবং জিওপলিটিক্যাল এই স্টেজে আমরা দাঁড়িয়ে আছি, বাংলাদেশ রাষ্ট্র নামে কোনো অস্তিত্ব থাকবে না। আমি যদি এই বর্তমান যে গণ অভ্যুত্থান বলি অথবা বিপ্লব বলি, এটার যদি 3টি ভাগে বিভক্ত করি, প্রথমত হলো এই 5 তারিখের আগ পর্যন্ত বা আজকে থেকে এর পূর্ববর্তী সময়টা পর্যন্ত, সেটাতে 2013 সাল থেকে আমরা একটি ছোট্ট গ্রুপ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু আমরা না, বাংলাদেশে ছোট ছোট করে বিক্ষিপ্ত গ্রুপ ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যখন 111 সরকার আসলো তখন সবাই একটু একটু করে আঁচ করতে পারছিল যে বাংলাদেশ ভয়াবহ একটি সংকটের জায়গায় যাচ্ছে। বিভিন্ন গ্রুপ, সোসাইটি, লেখক, কবি, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিবৃন্দ যারা রয়েছেন সকলেই নিজেদের জায়গা থেকে প্রচেষ্টাটা শুরু করলো যে কিভাবে বাংলাদেশকে, যে ভবিষ্যৎ যে আমাদের সামনে সংকটটা আসতেছে, কিভাবে তা থেকে রক্ষা করা যায়। আমাদের যে লাস্ট যে 7 জানুয়ারির যে ইলেকশন, ওই সময় আমরা সবাই হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু কিছু বিক্ষুব্ধ তরুণ ছিল, আমাদের শ্রদ্ধেয় টিচাররা ছিলেন, তারা কিন্তু হাল ছাড়েন নাই। তারা আশায় ছিলেন যে না, আমাদের সামনে যে জঞ্জালটা রয়েছে এটাকে আমরা সরাতে পারবো। পরিশেষে ছাত্ররা নেমে এসেছিল এবং ওই রাতে যখন রাজাকার স্লোগানের মধ্য দিয়ে আমাদের বোনরা নেমে এসেছিল এবং আমরা দেখতে পেয়েছিলাম যখন ছাত্ররা ডিবি অফিসে এবং বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছিল, আমাদের সম্মানিত শিক্ষকরা নেমে এসেছিলেন। এরপরে দেখতে পাচ্ছিলাম আন্দোলনটা একটু স্থিমিত হয়ে গিয়েছিল। আন্দোলনের স্পার্কিশন যেটা হয়েছিল সেটা হলো আপনাদের মাধ্যমে হয়েছিল। সো বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, এই ইতিহাসের প্রাইভেট ইউনিভার্সিটির ইতিহাস কেউ কখনো মুছতে পারবে না, যে যতই চেষ্টা করুক না কেন। এটা ইতিহাসের অক্ষরে অক্ষরে লেখা থাকবে। আগামীতে যে রাজনৈতিক দল আসুক, যে পক্ষ গোষ্ঠী ক্ষমতায় আসুক না কেন, অথবা কোনো ন্যারেটিভ, কোনো ব্যক্তি অথবা কোনো পক্ষ গোষ্ঠী যদি ভুলভাবে উপস্থাপন করে, কিন্তু বাংলাদেশের প্রতিটি মগজে মননে, এই যে এখানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রয়েছে, ব্র্যাক ইউনিভার্সিটি রয়েছে, নর্থ সাউথ ইউনিভার্সিটি রয়েছে, এগুলোর রাজপথের প্রত্যেকটি বালুকণা এখনো সাক্ষী দেয় যে এখানে আপনাদের রক্ত রঞ্জিত ছিল। বাংলাদেশের এই জায়গা থেকে আমি বাড্ডা অঞ্চলের লড়াইতে ছিলাম। আমি ইস্ট ওয়েস্টের যে 20,000 স্টুডেন্ট এখান থেকে মার্চ করে সেই শাহবাগ পর্যন্ত গিয়েছিল, আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আপনারা কিভাবে যাবেন, বললো যে সবাই হেঁটে হেঁটে যাব। অনেক দূর পর্যন্ত ছিল। এখানে যখন হেলিকপ্টারে করে অ্যাটাক হয়েছিল, এই যে ডিআইটি প্রজেক্টের মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটি অভূতপূর্ব লড়াই করেছিল। যখন ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে ভিতরের মধ্যে অ্যাটাক করে একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, তখন দেখলাম সেখান থেকে এআইবি এবং অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো তারা হলো দলে দলে ঝাঁকে এমনভাবে আসতেছিল যে পরবর্তীতে আমরা দেখিয়েছিলাম হেলিকপ্টারে তারা পালাতে বাধ্য হয়েছিল। তো শেখ হাসিনা তো অনেক পরে পালাতে বাধ্য হয়েছিল, তবে পালানোর যে ইতিহাস এটা প্রাইভেট ইউনিভার্সিটির, এই যে এখানে ব্র্যাক ইউনিভার্সিটি, সকল প্রাইভেট ইউনিভার্সিটি এখানে একত্রিত হয়ে পালানোর প্রথম সূচনাটা প্রাইভেট ইউনিভার্সিটি করেছিল।
সেই ইতিহাস থেকে এই কথাগুলো কেউ মুছতে পারবে না। কিন্তু বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশে এই পর্যন্ত 165টা মুভমেন্ট হয়েছে, কিন্তু এই 165টা মুভমেন্টকে আমাদের অত্যন্ত দক্ষতা এবং সাহসিকতার সাথে এগুলোকে পরিচালনা করতে হয়েছে এবং সবাইকে নিউট্রাল করে একটা জায়গায় বর্তমান বাংলাদেশকে আমাদের নিয়ে আসতে হয়েছে। আমাদের সরকার গঠনের যখন আমরা গঠন করতে প্রচেষ্টা চালিয়েছিলাম সেই সময়ে সেখানেও আমরা অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছিলাম। বিভিন্ন পক্ষ গোষ্ঠী বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং দেশীয় ষড়যন্ত্র মোকাবেলা করে সেটা সক্ষম হয়েছি। এর মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঢোকার জন্য আমাদের সবচেয়ে বড় একটি প্রতিবন্ধকতা রয়েছে বর্তমান বাংলাদেশের সংবিধান। কেন এই সংবিধান প্রতিবন্ধকতা সবচেয়ে বড়? সেটা হলো 71 সালে আমরা যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাকে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের দাবিতে যুদ্ধে নেমেছিলাম, অধিকাংশ মানুষের সেই আকাঙ্ক্ষাকে খারিজ করে আওয়ামী লীগ নিজস্ব একদলীয় একটি পুঁথিপত্র এই সংবিধান বানিয়েছিল। যেই সংবিধানের মধ্যে বাংলাদেশের অধিকাংশ মানুষকে খারিজ করা হয়েছিল, যেই সংবিধানের কারণে গত 53 বছরে বাংলাদেশে একটি প্রতিষ্ঠান দাঁড় করাতে তারা দেয়নি, যেই সংবিধানের কারণে গত 15 বছরে আমাদের মা বোনদেরকে রাস্তায় বিভিন্ন জায়গায় খুন, গুম, নির্যাতন চালানো হয়েছিল, যেই সংবিধান আমাদেরকে ভাইদেরকে রক্ষা করতে পারেনি, সেই সংবিধান আমরা আমাদের বাংলাদেশে দেখতে চাই না। এই সংবিধান প্রক্রিয়া থেকে বের হওয়ার জন্য আমাদের একটি গণপরিষদ ইলেকশন প্রয়োজন। এই গণপরিষদ ইলেকশনের মধ্যে শ্রমিক, কুলি, মজুর, নারী, সকল শ্রেণীর সবাইকে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশে যতগুলা পক্ষ গোষ্ঠী রয়েছে সবাইকে ঐক্যবদ্ধ করে যদি আমরা একটি সংবিধান বানাতে পারি, যেই সংবিধানের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের নতুন পথযাত্রা শুরু হবে।